আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতেই সংবাদ শিরোনাম। বিভিন্ন স্থানে আবারও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের দফায় দফায় সংঘর্ষ। খুলনায় পুলিশ সদস্য নিহত, হবিগঞ্জে একজনের মৃত্যু। কোটা আন্দোলনের নাশকতার মামলায় গ্রেপ্তার ৬৩ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয় বললেন ওবায়দুল কাদের। জামায়াত নিষিদ্ধে দেশের রাজনীতিতে প্রভাব পড়বে না অভিমত বিশ্লেষকদের। সরকারকে মানুষের আস্থা অর্জনে বেশি গুরুত্ব দেবার পরামর্শ। এবং পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় রাজধানীতে কমেছে সবজির দাম। চাল, পেঁয়াজ ও মাছ মুরগির দাম চড়া। ভরা মৌসুমেও ইলিশের কেজি ২,০০০। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে খুলনা, হবিগঞ্জ, সিলেট সহ বিভিন্ন জেলায় আবারও পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। হবিগঞ্জ ও খুলনা এক পুলিশ কনস্টেবল সহ মারা গেছেন ২ জন, আহত হয়েছে অর্ধশতাধিক। পুলিশের গাড়ি সহ আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি কার্যালয় এবং কয়েকটি স্থাপনায়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। শুক্রবার বেলা না গড়াতেই রণক্ষেত্রে পরিণত হয় খুলনা মহানগর। 0 পয়েন্ট, গল্লাবাড়ি মোড় এবং MA বাড়ি সড়কে আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে। পুলিশের গাড়ি সহ বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ সহ আহত হন অর্ধশতাধিক। হাসপাতালে ভর্তি 4 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাণ হারান সুমন নামে এক পুলিশ কনস্টেবল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে পিডিবির এক কর্মচারী নিহত হয়েছেন। অগ্নিসংযোগ করা হয় আওয়ামী লীগ ও বিএনপি অফিস, সার্কেল ASPর কার্যালয় এবং শিক্ষা ভবনে। এছাড়া সংসদ সদস্য আবু জাহিদের বাসার সামনে মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। সিলেট নগরীর আখালিয়া বিশ্ববিদ্যালয় ফটক ও তেমুখী এলাকায় জড়ো হওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ধাওয়ার মুখে পড়ে শিক্ষার্থীরা কয়েকটি আবাসিক এলাকার ভিতরে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়। নরসিংদীতে কর্মসূচির সময় শিক্ষার্থীদের সাথে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থী, অভিভাবক সহ 10 জন আহত হন। এছাড়া কুমিল্লা, বরিশাল, সিরাজগঞ্জ, জামালপুর, কিশোরগঞ্জ, যশোর, পাবনা, ময়মনসিংহ, রাজবাড়ী, ভোলায় শান্তিপূর্ণ সমাবেশে 9 দফা বাস্তবায়নের দাবি জানায় শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাহিদুল আলম, এটিএন বাংলা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচিকে ঘিরে ফের উত্তপ্ত রাজধানী। বিকেলে উত্তরা, মিরপুর, সায়েন্স ল্যাব ও শাহবাগে পাল্টাপাল্টি অবস্থান নেয় আন্দোলনকারী ও পুলিশ। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন পেশাজীবীরা। আগামী রোববারের মধ্যে কারফিউ প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের মুক্তি, সকল শিক্ষা প্রতিষ্ঠান চালু সহ 9 দফা দাবি জানান তারা। মাজহারুল হক, মুহাজিরের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্রোহযাত্রা। শিক্ষার্থীদের নির্যাতন ও হয়রানির প্রতিবাদ এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফলে শিক্ষক ও নাগরিক সমাজের দ্রোহযাত্রায় অংশ নিতে জাতীয় প্রেস ক্লাবে আসা একের পর এক মিছিল রূপ নেয় জনসমুদ্রে। সড়ক অবরোধ করে চলে গ্রাফিতি আর স্লোগান। রক্তের মূল্য দিতেই হবে, তুমি অন্যায় করবা, তোমাকে অন্যায় তোমার উত্তর দিতেই হবে। ছাত্ররা নির্বিচারে মারা যাবে, তাদেরকে গ্রেফতার করা হবে, আর আমরা ঘরে বসে ঘুমিয়ে থাকবো, এটা কখনোই হতে পারে না। এই মিছিলে আমার কেন গান মরো। এই যাত্রা শক্তিশালী যাত্রা, পরে দ্রোহযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, TSC হয়ে শহীদ মিনারে জড়ো হয়। বৃষ্টি উপেক্ষা করে এখানে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রিকশা চালক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
আমাদের আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম যাতে সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে পারে, তাদের যেন স্বাধীনতা থাকে, কথা বলার সুযোগ থাকে। অন্যের রুখে দাঁড়ালে আপনি বলেন জালিম, আপনি বলেন বিএনপি, আপনি বলেন জামায়াত। তোমার বাবার নেতৃত্বে আমরা ছাত্র শিক্ষক আইনজীবী বুদ্ধিজীবী ঝাঁপিয়ে পড়ছিলাম। আজ দেশবাসীকে বলবো, সাইডের প্রজারা আছি, তারা তাদের ছেলে মেয়ে বউ নিয়ে নাতি লইয়া ঝাঁপিয়ে পড়েন। আইনে তাদের কোথায় অধিকার দিয়েছে দেখা মাত্র আস্তে একটা মানুষকে গুলি করা। এটা কমপ্লিটলি এখন পুরো জাতির উপরে চলে গেছে, পুরো সমগ্র জাতি, যে কোনো পেশা, যে কোনো মানুষ, এটা এখন সবারই আগে আসতে হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয়। গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে উত্তরায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ধানমন্ডিতে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে মানবাধিকার কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে সরকারের প্রতি লাল কার্ড প্রদর্শন করে শিল্পী সমাজ। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও নাগরিক সমাজও। আন্দোলনে নিহত শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের পাশাপাশি গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান তারা। জুলাই থেকে শুরু হওয়া এই কোটা সংস্কার আন্দোলন এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা কারোরই অজানা নয়। এমন বাস্তবতায় কিংবা এমন প্রেক্ষাপটে এই আন্দোলনের ফলাফলটা কি হয় কিংবা কবে শেষ হবে এই আন্দোলন, তাই জানতে চায় গোটা দেশ, গোটা বিশ্ব। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ডিবি হেফাজত থেকে মুক্তির পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক গণমাধ্যমে যৌথ বিবৃতি দিয়েছেন। এতে আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা এবং ডিবির তখনকার অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের সঙ্গে টেবিলে বসে খাবার খাওয়ার বিষয়টি জোরপূর্বক বলে উল্লেখ করেছেন তারা। বিবৃতিতে 6 সমন্বয়ক বলেন, ছাত্র নাগরিক হত্যার বিচার ও আটককৃত নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে বিকেলে আরেক বিবৃতিতে আগামীকাল সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতার মামলার শুনানি শেষে 41 জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে ঢাকার আদালত। বিকেলে প্রত্যেক শিক্ষার্থীর 1000 টাকা করে জামানত নিয়ে জামিন মঞ্জুর করে আদালত। কোটা আন্দোলনের সহিংসতার জেরে আটক এইচএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকা অনুযায়ী এই জামিন দেওয়া হয় বলে জানান শিক্ষার্থীদের আইনজীবী মোহাম্মদ সাইদুল ইসলাম। এছাড়া চট্টগ্রামের 16 জন ও সাতক্ষীরায় 6 এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। এদিকে সেতু ভবনে হামলা ও নাশকতার মামলায় দ্বিতীয় দফা রিমান্ডের পর জামিন নামঞ্জুর করে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে কারাগারে পাঠিয়েছে ঢাকা সিএমএম কোর্ট। যারা আছেন তাদের জন্য স্পেশালি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং উনি রিকোয়েস্ট করে স্পেশালি 42 জনের লিস্ট দিয়েছেন, যে 42 জনকে আজকে জামিন শুনানি করে এবং ওনাদের মুক্তির ব্যবস্থা করা হয়েছে। এই ঝাড়ে ওনার নাম নেই, ওনার এগেনস্টে কোনো স্পেসিফিক অ্যালিগেশন নাই এবং যদি পুলিশ ফরওয়ার্ডিংগুলো যদি পর্যালোচনা করা যায়, উনি এতদিন রিমান্ডে ছিলেন, সেখানেও কোনো উল্লেখযোগ্য তার ব্যাপারে কোনো ইনভলভমেন্ট বা কোনো ডেভেলপমেন্ট আসে নাই। তাই আমরা মনে করি যে তার প্রতি আসলে ন্যায় বিচার প্রদান করা হয়নি। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার দাবি, শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়। তিনি জানান, জাতিসংঘ ও উন্নত দেশের সহায়তায় হতাহতের তদন্তের ব্যবস্থা নেয়া, শিক্ষার্থীদের হেনস্থা না করার নির্দেশ দেওয়া সহ সব দাবি মেনে নিয়েছে সরকার। ফজল রাব্বির রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে খোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা করছে একটি পক্ষ। এই আন্দোলনকে ঘিরে নাগরিক সমাজের কারো মন্তব্যে কেউ যেন বিশৃঙ্খলা তৈরির সুযোগ না পায় সেদিকেও লক্ষ্য রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। নাগরিক সমাজের অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে। তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানির সৃষ্টি করে কাজে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সকলকে
দায়িত্বশীল হওয়া উচিত। রাষ্ট্রের নাগরিক হিসেবে সকলের চলমান সংকট থেকে উত্তর ধৈর্য ধারণ করা, সিদ্ধান্ত নিলে আপনাদের জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জামাতে ইসলামীকে বাংলাদেশের রাজনীতির সুযোগ করে দিয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। পরে জামাতের আমির গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছিলেন খালেদা জিয়া। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই জামায়াত নিষিদ্ধের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। বিএনপির পক্ষে জামাতকে পরিত্যাগ করা যে অসম্ভব সেটা সবাই, যে কারণে জামাতের রাজনীতি নিষিদ্ধ হওয়া দেশের মানুষ সাধুবাদ জানালেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলবে, এটাই স্বাভাবিক। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যায়ক্রমে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে খুলে দেওয়া হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। দমন, নির্যাতন, গণহত্যা ও গণগ্রেপ্তার বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিল সমাবেশে পুলিশ ও সরকার দলীয় কর্মীদের হামলা, হবিগঞ্জে একজন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও বিচার দাবি করা হয়। জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা বারবার আহ্বান জানানোর পরও তা উপেক্ষা করে সরকার নিরীহ ছাত্র জনতার উপর হত্যা, নির্যাতন অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার ও কারাবন্দী নেতাকর্মী, সাধারণ ছাত্রদের উপর অবর্ণনীয় নির্যাতন চালানো হচ্ছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়। এ মুহূর্তে জামায়াতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ কিছুটা লাভবান হলেও জাতীয় রাজনীতিতে তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া নির্বাহী আদেশে নিষিদ্ধ করায় হাইকোর্টে যাওয়ার সুযোগ পাবে দলটি। তবে তারা এও মনে করেন, জামায়াতকে নিষিদ্ধ করায় দলটির সমর্থকরা চাপে থাকবেন, আবার ভিন্ন পথে যেতে পারেন তারা। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে চরম সমালোচিত হয় জামায়াতে ইসলামী। দেশ স্বাধীন হবার পর ধর্মভিত্তিক দলগুলোর সাথে নিষিদ্ধ করা হয় জামায়াতকেও। 1979 সালে জিয়াউর রহমানের সময়ে আবারও রাজনীতিতে ফেরে দলটি। কয়েক বছর পর আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে জামায়াত। আবার বিএনপির হাত ধরেই সংসদে যায় দলটি। তাদের দুজন মন্ত্রীও হন। যুদ্ধাপরাধে 2013 সাল থেকে শীর্ষ নেতাদের ফাঁসি হলে অস্তিত্ব সংকটে পড়ে জামায়াত। নিবন্ধনও হারায় দলটি। নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঝুলতে থাকে আদালতে। এর মধ্যেই নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করল আওয়ামী লীগ সরকার। এর ফলে রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়বে? এটা আওয়ামী লীগের রাজনীতিকে হেল্প করবে, বাট এট দি সেম টাইম আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও সে এটাকে সেল করার চেষ্টা করবে যে দেখো এদের কারণেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, বিশেষ করে ধ্বংসযোগ্য, এই জন্য আমরা এটা করেছি। জামায়াত শিবির নিষিদ্ধ করার মাধ্যমে মানুষের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেওয়ার প্রচেষ্টা বলেই অধিকাংশ জনগণ মনে করে। যদি আপনি এটা আইনি প্রক্রিয়ায় না হয়, যদি নির্বাহী আদেশ হয়, পরবর্তী সরকার চাইলে এটাকে তুলে দিতে পারে। এটা প্রয়োজন, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো জামাতে ইসলামের যে সাম্প্রদায়িক ভাবাদর্শ, জামাতে ইসলামের যে সংস্কৃতি, সেইটার বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করে তোলা। জামাত শক্তিশালী দল না হলেও ভোটে তাদের সমর্থন দেখা গেছে। 1991 সালের জাতীয় নির্বাচনে জামাত ভোট পায় 12.13%, 96 সালে পায় 8.61%, 2001 সালে পায় 4.28% এবং 2008 সালে তারা ভোট পায় 4.70%। এ অবস্থায় দলটিকে নিষিদ্ধ করায় তাদের সমর্থকরা কোন পথে যেতে পারেন তার একটা ধারণাও দেন বিশ্লেষকরা। জামাতের মধ্যে দুইটা ধারা আছে। একটা ধারা হলো যারা ডেমোক্রেটিক ওয়েতে পলিটিক্সে থাকতে চায়, আরেকটা ধারা হলো পুরো জঙ্গি লাইনে চলে গেছে। ডেমোক্রেটিক যে ধারাটা, সেই ধারাটা হয়তো অন্য নামে অন্য কোনো দলে তারা রাজনীতিতে থাকার চেষ্টা করবে, আর এই রেডিক্যাল ধারাটা নিয়ে সংখ্যাটা সবচাইতে বেশি। এইটাকে দিয়ে অন্য খেলা কতগুলো সুফল আনার চেষ্টা হতে পারে, কিন্তু এইটা
দেশের এবং সমাজের সমূহ কোনো ক্ষতি করার সক্ষমতা রাখে না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কোটা আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যম কর্মীদের উপর হামলা, হত্যার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেন সাংবাদিকরা। রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারায় আয়োজিত মানববন্ধনে গণমাধ্যম কর্মীরা দায়িত্ব পালনের সময় তাদের উপর হামলার তীব্র নিন্দা জানান। সাংবাদিকদের নিরাপত্তায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। শান্তিপূর্ণ কোটা আন্দোলনকে সংঘাতময় করার জন্য সরকার নিজেই দায়ী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। রাজধানীর পুরানো পল্টনে দলটির কার্যালয়ে দেশব্যাপী গণহত্যা, গণগ্রেপ্তার, নির্যাতন ও হয়রানির ঘটনায় করণীয় বিষয়ে ছাত্র যুব নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় দলটির শীর্ষ এই নেতা জানান, সরকার ক্ষমতায় টিকে থাকতে দেশের নিরীহ হাজার হাজার মানুষকে গ্রেপ্তার ও হয়রানি করছে। জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। কেউ কারোর বিরুদ্ধে কোনো কথা বলবো না। কে নামে নাই, কে নামছে, ওরা চায় আমাদের মধ্যে লাগিয়ে দেওয়া, আমাদের মধ্যে যুদ্ধ শুরু করতে চায় ওরা। আমার টাকার গুলি দিয়ে আমার বুকের মধ্যে গুলি চালাবা, তোমার গুলি আর চালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। গণহত্যার আন্তর্জাতিক তদন্ত চাই এবং আন্তর্জাতিকভাবে আমরা দাবি করতে চাই এই গণহত্যাকারী সরকারকে আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বাদ-জুম্মা, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ রাজধানীর বিভিন্ন মসজিদে দোয়ায় অংশ নেন হাজারো মুসল্লি। এ সময় দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়। একই সাথে আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা হয়। এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করে মুসল্লিরা। এ সময় শিক্ষার্থীদের গ্রেপ্তার বন্ধের দাবি জানানো হয়। কোটা সংস্কার আন্দোলনে দুর্বৃত্তদের দেয়া আগুনের কারণে হাসপাতালে থাকা নবজাতককে অন্য একটি ভবনে পুলিশের কাছে ছুঁড়ে দিয়ে প্রাণ বাঁচান মা। পুলিশ সদস্যরা চাদর পেতে শিশুটির জীবন রক্ষা করে। গত 20 জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এ ঘটনা ঘটে। সেদিনের ঘটনার বিভৎসতার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন নবজাতকের মা। এছাড়া ওই ভবন থেকে হেলিকপ্টারে 37 পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন ইয়াসিন রানা। কোটা সংস্কার আন্দোলন শুরুর 2 দিন আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইব্রাহিম শপিং কমপ্লেক্স ভবনের 4 তলায় মা হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেন ওই এলাকার শাবনুর আক্তার। শাবনুর আক্তার সহ হাসপাতালে ভর্তি ছিলেন 3 নবজাতকের মা সহ 17 জন রোগী। এদের মধ্যে গর্ভবতী ছিলেন 7 জন। গত 20 জুলাই বিকেল 4টার দিকে 9 তলা ভবনের নিচতলায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে হাসপাতালে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সদ্য জন্ম নেয়া মাইমুনাকে বাঁচাতে পাশের ভবনে পুলিশের কাছে ছুড়ে দেন মা শাবনুর আক্তার। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলাম হসপিটালের মধ্যেই, কোনো দিক থেকে কোনো পাইতেছিলাম না। পাশের ওই যে জঙ্গল রেস্তোরাঁর ওইখানে পুলিশ ওনারা ছিল, ওনাদেরকে দেখে আমরা চিল্লাচিল্লি করাতেও তারপরে ওনারা ওইখান থেকে আমাদের বলতেছে যে আপনারা ভয় পান না, আমরা আছি, আমরা আপনাদের উদ্ধার করব। এরপর আমার বাচ্চা ওনাদের কাছে ফিক্কা মারে, আমার হাজবেন্ড। এরপরে ওনারা ওইখান থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। পুরা বিল্ডিং অন্ধকারে ছেয়ে গেল। আমরা বাঁচার জন্য অন্য বিল্ডিং এর দিকে তাকালাম। তারপরে ওই জায়গায় পুলিশ সদস্য ছিল, ওনাদের কাছে আমি আমার বাবুকে নিক্ষেপ করছি। ওনারা আমার বাবুকে সুস্থভাবে খুলে নিচ্ছে। হাসপাতাল ছাড়াও 9 তলা ভবনের 8 তলায় হাইওয়ে পুলিশের ক্যাম্প। পুলিশ ক্যাম্পকে লক্ষ্য করে আগুন দেওয়া হলেও বাদ পড়েনি ব্যাংক ও হাসপাতাল। হেলিকপ্টারে করে 37 পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়। যদি তাৎক্ষণিকভাবে উদ্ধার না করতেন আমরা অবশ্যই 29 জন লোক মারা যেতাম। হেলিকপ্টার আমাদেরকে সহ ওই বিল্ডিং এ অবস্থানরত একটি ফ্যামিলি ছিল, ওর বাচ্চাকে সহ আমাদেরকে উদ্ধার করে নিয়ে ভবনের ডাচ বাংলা ব্যাংকের ভেতর থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। নাশকতা ও সহিংসতার ঘটনায় 30টি মামলা দায়ের এবং 586 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আপনারা বাচ্চাগুলোকে থ্রো করেন, আমরা ক্যাচ ধরছি,
এবং আমাদের পুলিশ সদস্যরা এইভাবে কিন্তু 3টি বাচ্চা তার উপর থেকে ফেললে আমরা কিন্তু এটা ক্যাচে ধরি। পরবর্তীতে তাদেরকে আস্তে আস্তে ওই প্রেগনেন্ট মহিলা সহ পুরুষ সহ প্রায় 17 জনকে আমরা ওইখান থেকে উদ্ধার করি। এটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আগুন ও লুটপাটের ঘটনায় প্রাথমিকভাবে 257 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কিছু অপরিচিত মুখের এখানে সাক্ষাৎ মানুষ পেয়েছে এবং তারা দেখে দেখে সরকারি স্থাপনা এবং কিছু বেসরকারি স্থাপনাতে তারা হামলা করেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অন্যান্য প্রসঙ্গ, পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজির দাম, তবে চাল, আলু, পেঁয়াজ, মুরগি ও মাছের দাম এখনো চড়া। ভরা মৌসুমেও ইলিশের কেজি 1800 থেকে 2000 টাকা। বাণিজ্য প্রতিমন্ত্রী এহসানুল ইসলাম টিটু বলেছেন, টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানি ও বিক্রির পরিকল্পনা চলছে। জোর দেওয়া হচ্ছে চালের সরবরাহ ঠিক রাখার। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসায় কমেছে সবজির দাম। কাঁচামরিচের দাম নেমে এসেছে 150 টাকায়, যদিও কোনো সবজি 50 টাকার নিচে মিলছে না। ভেন্ডি 60 টাকা, কাকল 80 টাকা, টমেটো 150, 140। ইনকাম তো নাই, আর খরচ তো সব জিনিসের দাম প্রচন্ড। আমদানি যথেষ্ট হলেও দাম কমেনি পেঁয়াজের। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। খুচরা বাজারে আলুর কেজি এখন 65 থেকে 70 টাকা। আলু বগুড়া আছে 80, সাদা বিক্রমপুর আছে 65, কারিলাল আছে 75। ভরা মৌসুমেও রূপালী ইলিশ পাতে তোলার সুযোগ নেই সাধারণ মানুষের। ওজন ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা। দাম বাড়তি অন্যান্য মাছেরও। এই ছোট মাছ কেজি 800। ইলিশ মাছ কিনতে আসছিলাম, আসলে আমি শিং মাছ কিনেছি আর আপনার আইর মাছ কিনেছি, ইলিশ মাছ কিনতে পারি নাই। মজুদ ও সরবরাহ পর্যাপ্ত থাকার পরেও এক সপ্তাহে চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। গাড়ি করে দই দিয়া মনে করেন বাজার বাড়িয়ে দিচ্ছে। যেই চাইলে আনছি আমরা মনে করেন আগে 1700 টাকা হয়েছিল, 1800 টাকা। এদিকে টিসিবির পণ্য বিক্রি পরিদর্শন করে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির কথা। পণ্য পরিবহন খরচ নিয়ন্ত্রণ করার কথাও জানান তিনি। আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাল আছে, আপনারা কোনো বাজারে কিন্তু কোনো জিনিসের কমতি পারবেন। মিল থেকে পাইকারি পর্যায়ে এটা আমরা মনিটরিং করতেছি। টিসিবির মাধ্যমে পেঁয়াজ এনে অন্তত ঢাকা এবং শহরের আশেপাশে আমরা পেঁয়াজটা টিসিবির মাধ্যমে দিব, সেই প্রচেষ্টা কিন্তু আমাদের অব্যাহত আছে। টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির পরিধি আরো বাড়ানো হচ্ছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী সহ সারা দেশে গত দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ, তবে সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন দিনমজুররা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, সারা দেশে এমন পরিস্থিতি থাকতে পারে আরও একদিন। শক্তিশালী মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে মেঘমালার সৃষ্টি হয়েছে। উপকূল জুড়ে বইছে ভারী বৃষ্টিপাত সহ দমকা হাওয়া। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও করছে আবহাওয়া অফিস। এদিকে টানা দুদিনের বৃষ্টিতে খাগড়াছড়ি জেলা সদরের 2-1টি জায়গায় পাহাড় ধস হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে চেঙ্গি নদীর পানি বাড়ায় জেলা সদরের নিম্নাঞ্চল ডুবে গেছে। ঝালকাঠিতে টানা দুদিনের বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বরিশাল নগরীর বেশিরভাগ এলাকা ডুবে গেছে পানিতে। বাসাবাড়িতেও ঢুকেছে পানি, ফলে চরম দুর্ভোগের শিকার নগরবাসী। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে মারা গেছে 2 জন। নিখোঁজ রয়েছে 3 জন। সকাল 10:30টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুষ্পেন দেবনাথ জানান, সকালে গোসাইরহাট পুরাতন লঞ্চঘাট থেকে 11 জন যাত্রী নিয়ে একটি ট্রলার মাঝেরচর এলাকায় যাচ্ছিল। এ সময় এই দুর্ঘটনা ঘটে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশে চলমান অস্থিরতায় ক্ষতিগ্রস্ত শিপিং ব্যবসায় জড়িতরাও। শিপিং ড্যামারেজ চার্জ পরিশোধ নিয়ে মুখোমুখি অবস্থানে শিপিং লাইন, ব্যবসায়ী ও চট্টগ্রাম বন্দর। এদিকে তৈরি পোশাক খাতের পর চট্টগ্রাম বন্দরে আটকে থাকা সব আমদানি চালানের জন্য 7 দিন বন্দর ভাড়ায় ছাড় দিয়েছে সরকার। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে গত 18 জুলাই রাত থেকে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেলে
চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয় অচলাবস্থা। বন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে সময় লাগে প্রায় 1 সপ্তাহ। এতে পোর্ট ড্যামারেজ চার্জে ছাড় পেলেও সময়মতো পণ্য খালাস ও জাহাজীকরণ করতে না পারায় ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বাড়তি জাহাজ ভাড়া। শুধু তৈরি পোশাক খাতেই বাড়তি জাহাজ ভাড়া ছাড়িয়ে যেতে পারে 50 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত জাহাজ মালিকরাও। 20 থেকে 60-70 হাজার পার ডে ড্যামারেজ। 3 দিন যদি সে অতিরিক্ত থাকে তাকে আরো $60,000 দিতে হবে। তো এদিকে ক্ষতির পরিমাণটা কিন্তু আমাদের শিপিং এর এজেন্ট কিন্তু কোনো অংশে কম না। হিসাবটা ফাইনালে পাবো, তবে আমার মনে হচ্ছে এটা 50 কোটি টাকার উপরে চলে যাবে। এটা বন্দরে জাহাজের অতিরিক্ত সময় অবস্থানের জন্য চার্জ মওকুফের দাবি ব্যবসায়ীদের। তবে এই জরিমানা মওকুফের আবেদন মন্ত্রণালয়ে করার পরামর্শ বন্দর কর্তৃপক্ষের। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে সেই ক্ষমতা নাই, এটা সরকারি সিদ্ধান্ত যদি হয় সেই অনুযায়ী ব্যবস্থা হবে। বন্দরের আমরা সরাসরি চেয়ারম্যান আমাদের এই লুক আফটার করে, যদি ওটা মিনিস্ট্রি অফ শিপিং এর আন্ডারে পড়ে, তো বন্দর যদি মনে করেন যে তার এটার ব্যাপারে মন্ত্রণালয়ে পাঠাবে, ওনারা পাঠাতে পারে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার রয়েছে 36,358টি, আর জেটি ও বহিনোঙ্গর মিলে জাহাজ রয়েছে 106টি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক সংবাদ। প্রতিশোধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। ইসমাইল হানিয়ার মৃত্যু ও লেবাননের রাজধানী সহ বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলার কারণে এই অঞ্চলটিতে সংঘাত যে কোনো সময় দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। এরই মধ্যে বিভিন্ন আরব দেশ এবং গোষ্ঠী ইসরায়েল ও এর মিত্রদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দিয়েছে। আরো জানাচ্ছেন জাহিদুল আলম। যে মাটির জন্য এত যুদ্ধ সংগ্রাম ত্যাগ, সেখানে শেষ আশ্রয় হলো না হামাস প্রধান ইসমাইল হানিয়ার। কাতারের দোহায় চিরনিদ্রায় শায়িত হলেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের এই শীর্ষ নেতা। আল্লাহু আকবার। ইসমাইল হানিয়ার মৃত্যু বিশ্বজুড়ে যে কত বড় বিপর্যয় টেনে নামাতে পারে তা ভালোভাবেই আঁচ করা যাচ্ছে। শুক্রবার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ঘোষণা দিয়েছে হামাস নেতার হত্যার জবাব দিতে তারা প্রস্তুত, যে কোনো সময় হতে পারে আঘাত। হুমকি দিয়েছে হিজবুল্লাহ। বৈরুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে সংগঠনটির শীর্ষ কমান্ডার এবং ইরানে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইসরায়েল বড় ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে বলে জানান সংগঠনটির শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ। ويقتل القائد إسماعيل هنية في طهران ويقتل القائد فؤاد شكر في الضاحية الجنوبية। এর আগে হানিয়ার মৃত্যুর পরেই ইসরায়েলকে শাস্তির ঘোষণা দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরিস্থিতি কতটা জটিল তা আঁচ করতে পারছে ইসরায়েলও। এরই মধ্যে হাইফা ও তেল আবিবের হাসপাতালগুলোয় অতিরিক্ত বেড সংযোজন ও সতর্ক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ এবং পতাকা অর্ধনমিত রাখে বিভিন্ন দেশ। জাহিদুল আলম, এটিএন বাংলা। সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বন্দি বিনিময় করেছে রাশিয়া ও পশ্চিমা বিশ্ব। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, তুরস্কের মধ্যস্থতায় 7টি দেশের মধ্যে মোট 26 জনকে মুক্তি দেওয়া হয়েছে। চুক্তির আওতায় রাশিয়ার কারাগার থেকে 16 জন মুক্তি পেয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের 4 জন, জার্মানির 5, রাশিয়ার 7 জন ও 2 জন শিশুও রয়েছে। এছাড়া গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার সাংবাদিক ইভান গার্শকোভিচকেও মুক্তি দেওয়া হয়েছে। গত বছর মার্কিন এই সাংবাদিককে আটক করে রাশিয়া, তাকে 16 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের কারাগার থেকেও 10 জনকে মুক্তি দেওয়া হয়েছে। এসব বন্দীদের আঙ্কারার মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। অনুষ্ঠিত হলো ছারছিনা দরবার শরীফের প্রয়াত পীর কেবলা হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি ইসালে সওয়াব মাহফিল। এতে সভাপতিত্ব করেন দরবার শরীফের গদ্দিনশীন পীর হযরত মাওলানা মুফতি শাহ আবু নসর নেসারউদ্দিন আহমেদ হোসেন। আলোচনার অনুষ্ঠানে অংশ নেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সহ বেশ কয়েকজন সংসদ সদস্য। সকাল 10টায় শুরু হয়ে বাদ জুম্মা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলটি শেষ হয়। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে আগামীকাল প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম ও 30 আগস্ট করাচিতে দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। সিরিজকে সামনে রেখে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহে এবং ট্রেনার নিক লি। তবে ক্যাম্পে এখনই যোগ দিচ্ছেন না শরীফুল ইসলাম ও সাকিব আল হাসান। কানাডায় গ্লোবাল টি-20 খেলতে সেখানে আছেন তারা। 12 আগস্টের পর দেশে ফিরবেন এই দুই ক্রিকেটার। অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। গত বিশ্বকাপ ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচের পর দু দলের লড়াইটা নতুন মোড় নিয়েছে। যদিও এবার মাঠে নামবে অনূর্ধ্ব 23 ফুটবল দল। গ্রুপ পর্বে স্বাগতিক ফ্রান্স সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে শেষ 16তে ওঠে। অন্যদিকে আর্জেন্টিনা 2 ম্যাচে হার আর একটিতে জিতে গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে। ম্যাচের আগেই স্বাগতিক দলের অধিনায়ক জানান বিশ্বকাপের ফাইনালের হারের প্রতিশোধ নিতে চান তারা। রাত 1টায় মুখোমুখি হবে দু দল। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে $7 কোটি অনুমোদন দিচ্ছে আইসিসি। আগামী বছর শুরুতে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। পাকিস্তানের মাটিতে হতে যাওয়া এই প্রতিযোগিতার জন্য বাংলাদেশি মুদ্রায় দেয়া হচ্ছে $822,03,38,000 টাকা প্রায়। শুধু তাই নয়, $7 কোটি ছাড়াও অতিরিক্ত খরচ হিসেবে আরও $45 লাখ রিজার্ভে রাখার কথা জানায় আইসিসি। মূলত যদি কূটনৈতিক কারণে ভারত শেষ পর্যন্ত পাকিস্তান যেতে না চায় তাহলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। বিভিন্ন স্থানে আবারও আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের দফায় দফায় সংঘর্ষ। খুলনায় পুলিশ সদস্য নিহত, হবিগঞ্জে একজনের মৃত্যু। কোটা আন্দোলনের নাশকতার মামলায় গ্রেপ্তার 63 জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয় বললেন ওবায়দুল কাদের। জামায়াত নিষিদ্ধে দেশের রাজনীতিতে প্রভাব পড়বে না অভিমত বিশ্লেষকদের। সরকারকে মানুষের আস্থা অর্জনে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ। এবং পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় রাজধানীতে কমেছে সবজির দাম। চাল, পেঁয়াজ ও মাছ মুরগির দাম চড়া। ভরা মৌসুমেও ইলিশের কেজি 2000। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।